প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস অধ্যায় নাম্বার 5 এর প্রথম লেকচারে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যায় নাম্বার 5 এর প্রথমেই বলা হয়েছে আমাদের অধ্যায় নাম্বার 5 এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমাদের একেবারে প্রিলিমিনারি স্টেজ বা বেসিক যে সমস্ত ভাষাগুলি আছে তার ভিতরে আমরা অধ্যায় নাম্বার 5 এ প্রোগ্রামিং ইন সি অর্থাৎ আমরা শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। অধ্যায় নাম্বার 5 এর প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে আমি কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যে একটা বিষয় পড়ার পূর্বে আমাদের জানতে হবে যে এই বিষয়টা, এই পাঠ্যক্রমটা বা এই পাঠ্য বিষয়টা আমার ব্যক্তিগত জীবনে কোথায় লাগবে। আমরা যেটা আজকে শুরু করেছি অধ্যায় নাম্বার 5 প্রোগ্রামিং ভাষা, এটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করি, এই সফটওয়্যারগুলো আমরা জানি অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যারগুলো ডেভেলপ করা হয়। তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের প্রোগ্রামিং ভাষার যে ব্যবহার, সেখানে শুধুমাত্র সি একটা ভাষা, সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে একটা ধারণা দেওয়া হয়েছে এবং সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা খুবই ছোট ছোট প্রোগ্রাম, যেমন তিনটি সংখ্যার যোগফল নির্ণয় বা তিনটি সংখ্যার গড় নির্ণয়, পিতামাতা পুত্রের বয়স নির্ণয়, অথবা একটি ট্রায়াঙ্গেল বা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে হতে পারে একটি সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে তোমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ আমাদের জ্যামিতিক সংক্রান্ত অনেক কিছু ক্ষেত্রফল নির্ণয়ও আমরা কিন্তু এই অধ্যায়ে শিখবো। এবং এর পাশাপাশি আমরা এই অধ্যায়ে শিখবো বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রোগ্রাম, যেমন হতে পারে একটা ধারার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে প্রোগ্রাম কেমন হতে পারে, অথবা তাপমাত্রা রূপান্তরের ক্ষেত্রে যেটা সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা এই অধ্যায়ে শিখবো। এবং এই অধ্যায়ে আরো কিন্তু শেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রোগ্রাম এর ক্ষেত্রে আমরা একটা লিপ ইয়ার সাল নির্ণয়, একটা সাল লিপ ইয়ার হবে কিনা, অর্থাৎ অধিবর্ষ হবে কিনা, তারপরে একটা দ্বিপদ সমীকরণ, যেমন আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এমন একটা সমীকরণ যে সমীকরণের যে কটা মূল আছে সেই মূল আমরা কেমনে নির্ণয় করব। অর্থাৎ এই অধ্যায়ে মোটামুটি তোমাদের মৌলিক কিছু ধারণা দেওয়া হয়েছে এবং এই মৌলিক ধারণাগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে হায়ার স্টাডিতে আরো অনেক ধরনের কমপ্লেক্স প্রোগ্রাম তোমরা তৈরি করতে পারবে। তো প্রথমে আমাদের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি স্লাইডে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ জাভা লেখা আছে, ডেলফি লেখা আছে, সি লেখা আছে, প্রোলগ লেখা আছে, সি প্লাস প্লাস লেখা আছে, ফোরট্রান লেখা আছে, কোবল লেখা আছে, বেসিক, কিউবেসিক, প্রোলগ, ওবেরন, এইচটিএমএল, ভিজুয়াল সি প্লাস প্লাস, অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে উল্লেখ করা আছে। এটা আসলে আমাদের একটা কৌতূহল, যারা আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কৌতূহলটা এর উপরে ভিত্তি করে আমাদের কিন্তু প্রোগ্রামিং ভাষা একটা শেখা। প্রোগ্রামিং ভাষা সবাই শিখতে পারে না, শুধুমাত্র যার কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার যেমন ইচ্ছা, যদি কেউ কোনো ব্যক্তি মনে করে যে আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখবো, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো, সেক্ষেত্রে তার কৌতূহল থেকে সে কিন্তু শিখতে হয়। কারণ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা জানি কয়েকটা সিনট্যাক্স শিখতে হয়, কয়েকটা ব্যাকরণ জানতে হয়। যেমন আমাদের বাংলা ভাষা যেটা আছে, এই বাংলা ভাষা আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি, এটাকে, এই ভাষা আমাদের নতুন করে শিখতে হয়নি। এই ভাষাটা আমরা নতুন ভাবে কোনো গ্রামেটিক্যাল রুলস আমরা না মেনে শিখছি আমরা প্রকৃতিগতভাবে আমরা মায়ের ভাষা হিসাবে। কিন্তু যদি আমাদের এই বাংলা ভাষা অন্য কোনো ভাষাভাষীর লোক শিখতে চায় তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই তাকে বাংলা ভাষার ব্যাকরণ পড়তে হবে। এইটাকে বলা হয় সিনট্যাক্স। অর্থাৎ আমরা প্রোগ্রামিং শিখতে হলে আমাদের অবশ্যই কয়েকটা সিনট্যাক্স শিখতে হবে, কয়েকটা নিয়ম শিখতে হবে। এই নিয়মগুলোকে আমরা প্রোগ্রামের ভাষায় বলি প্রোগ্রামিং সিনট্যাক্স। তো এই সবগুলো শিখে আমাদের একটা প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ জাভা, সি প্লাস প্লাস, তারপর একটা ডায়মন্ড দেওয়া আছে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা যেটা ডায়মন্ডে বোঝানো হয়েছে, পিএইচপি দেওয়া আছে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে আমাদের আজকের পার্ট প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ভাষা, অধ্যায় নাম্বার 5 প্রোগ্রামিং ভাষা। অধ্যায় নাম্বার 5 এর নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আমাদের আজকের পার্ট হচ্ছে পড়বো প্রোগ্রাম কি এবং প্রোগ্রামিং ভাষা কি। প্রথমে আসি প্রোগ্রাম কি। তো আসলে প্রোগ্রাম এই সংজ্ঞাটা দিতে হলে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে a computer program is a set of rules or instructions that helps a computer to perform a specific job। অর্থাৎ একটি কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে পরস্পর ধারাবাহিকভাবে সাজানো কিছু নিয়মাবলী সমষ্টি যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে ব্যবহার করা হয়। আমি যেটা বলছি সেটা এখানে দেখো লেখা আছে যে এই কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে একটা সেট অফ রুলস অর ইনস্ট্রাকশনস, একটা নির্দিষ্ট নিয়ম বা একটা নির্দিষ্ট নির্দেশনা যা
একটি কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে ব্যবহার করা হয়। এটা এখানে বলা হয়েছে যে কম্পিউটার প্রোগ্রাম কি, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। যেমন ভাবে আমি যদি বলি যে আমি আমার কলেজে একটা 26 মার্চের প্রোগ্রাম করব, অথবা আমি 16 ডিসেম্বরের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করব, অথবা একটা প্রোগ্রাম করব, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমি এই 26 মার্চের প্রোগ্রামটা কিভাবে পালন করব বা কিভাবে আয়োজন করব, তার জন্য আমাকে একটা ইনস্ট্রাকশন তৈরি করতে হবে, একটা নীতিমালা তৈরি করতে হবে, একটা নির্দেশমালা তৈরি করতে হবে। তো নির্দেশমালাটা কেমন? যে আমরা 26 মার্চের দিন যেটা হয় সেটা মনে করো আমরা রাত 12টার সময় অনেকেই হচ্ছে আতশবাজি ফোটায়, মানে আনন্দের জন্য রাত 12টা থেকে এই যে আয়োজনটা অনেকে শুরু করে। আবার অনেকেই খুব ভোরে যে পতাকা উত্তোলন করে, আবার পতাকা উত্তোলনের পরে আমাদের পরবর্তীতে যখন কোনো কালচারাল প্রোগ্রাম শুরু হয় সেখানে কিন্তু আমাদের মানে কোরআন তেলাওয়াত থেকে শুরু হয়, তারপরে পর্যায়ক্রমে সভাপতির বক্তব্য, এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণ একটা নির্দিষ্ট একটা নীতিমালা সাজানো থাকে যে কার পরে কে বক্তব্য দিবে। তাহলে এই যে নীতিমালাটা সাজানো হচ্ছে, এই নীতিমালার যে পর্যায়ক্রমিক ক্রমবিন্যাস, এই ক্রমবিন্যাসকে বলা হয় ইনস্ট্রাকশন সেট অ্যাকর্ডিং টু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইগুলোকে বলা হবে ইনস্ট্রাকশন সেট বা নির্দেশমালার সমষ্টি। তাহলে আমি যদি বলি যে একটা সমস্যা সমাধানের জন্য, আমি যেমন বললাম এখানে কি যে 26 মার্চের প্রোগ্রাম করব, তার মানে 26 মার্চের প্রোগ্রাম একটা সমস্যা, এই প্রোগ্রামটা আমি শেষ করব, এই প্রোগ্রামটা আমি যেমনি হোক সুন্দরভাবে আমি যেন কমপ্লিট করতে পারি, তার জন্য আমি সম্পূর্ণ একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করলাম। সিমিলারলি কম্পিউটারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সমস্যা সমাধান করার জন্য বা যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য আমি একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করব, আমি একটা নীতিমালা তৈরি করব। এই নীতিমালা বা ইনস্ট্রাকশন সেটকে বলা হচ্ছে প্রোগ্রাম। এই কম্পিউটার প্রোগ্রাম ইজ এ সেট অফ রুলস or instructions that helps a computer to perform a specific job। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে পরস্পর ধারাবাহিকভাবে সাজানো কিছু নিয়মাবলীর সমষ্টি, যা একটি কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে সহায়তা করে। এরপরে আসি প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং কি এটা আমরা এখন খুব সহজেই কিন্তু বলতে পারবো, মানে প্রোগ্রাম কি সেটা সংজ্ঞা দিলাম, এখন আমরা দেখব প্রোগ্রামিং কি। প্রোগ্রামিংটা হচ্ছে প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশল। তাহলে একটা ছিল হচ্ছে ইনস্ট্রাকশন সেট, একটা নীতিমালা, আর এখন দেখবো আমরা কৌশল। কৌশলটা হচ্ছে মনে করো এই 26 মার্চ প্রোগ্রামটা আমরা কি কৌশলে আমরা এটাকে পালন করব, বা কি উপায়ে পালন করব, বা কি সিস্টেমে পালন করব, এটাকে বলা হচ্ছে একটা কৌশল বা উপায়। সিমিলারলি প্রোগ্রামিং যে কোডগুলো আমি তৈরি করছি, প্রোগ্রামিং যে আমি ইনস্ট্রাকশন সেটগুলো লিখছি, এই ইনস্ট্রাকশন সেটগুলো আমি কিভাবে লিখবো, আমি কোন প্রক্রিয়ায় লিখবো, আমি কোন ভাবে লিখবো, আমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখবো, আমি কি সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখবো, আমি কি জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখবো, আমি কি পাইথন দিয়ে লিখবো। যেমন আমি যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চাই, এই ওয়েব পেজটা হচ্ছে একটা সমস্যা, এই ওয়েব পেজ তৈরি করার জন্য আমি কি HTML এর ব্যবহার করব, না আমি HTML এর পাশাপাশি CSS ব্যবহার করব, না আমি PHP ব্যবহার করব, না আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। অর্থাৎ আমি কি উপায়ে করব, কিভাবে করব, এটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। সো প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। অন্য কথায় কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশনাবলী সাজানোর কৌশলকে বলা হচ্ছে প্রোগ্রামিং, বা আমরা বলি কম্পিউটার প্রোগ্রামিংও আমরা বলতে পারি। যেমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কাজ হলো প্রোগ্রামিং মানে করা, বা প্রোগ্রামিং অনেক ধরনের কোড লিখে সেই প্রোগ্রামটিকে বাস্তবায়ন করা, কত সুন্দরভাবে বা কত সহজভাবে সেটা সমাধান করা যায় তার জন্য সে সারাদিন প্রোগ্রামিং কোড তৈরি করে। তাহলে প্রোগ্রামটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট, আর প্রোগ্রামিংটা হচ্ছে সেই ইনস্ট্রাকশন সেটগুলোকে কত সহজভাবে বাস্তবায়ন করা যায়। এরপরে আসি যে প্রোগ্রামিং ভাষা কি। আমরা পড়লাম প্রোগ্রামিং কি, এখন আমরা দেখব যে প্রোগ্রামিং ভাষা কি। তো প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে খুবই সহজ, যেমন ভাবে আমরা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু যদি এমন হয় যে একজন বিদেশি আমাদের সাথে বিভিন্ন ধরনের সে হচ্ছে মনে করো ডিলিং করবে, ডিলিং বলতে বোঝানো হচ্ছে মনে করো একজন বিদেশির সাথে আমি
ব্যবসা করি, তো সেক্ষেত্রে সেই বিদেশি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা বুঝবে না। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা নির্দিষ্ট ইন্টারপ্রেটার লাগবে, তাই না? সে আমার ভাষাটাকে কম্পাইল করবে, অনুবাদ করবে, করে তার ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে। তো প্রশ্ন হচ্ছে, আমি যে প্রোগ্রামিং যে ভাষাটা ব্যবহার করছি বা আমি যে কথাটা বলছি, এখানে কি আছে? এখানে অনেক ধরনের অক্ষর আছে, এখানে বর্ণ আছে, এখানে চিহ্ন আছে, এখানে অনেক ধরনের সংকেত আছে। সিমিলারলি কম্পিউটারের ক্ষেত্রে আমি যে ভাষা ব্যবহার করব, সেই ভাষা কি আছে? সেই ভাষায় অনেক ধরনের বর্ণ আছে, অনেক ধরনের সিম্বল আছে, অনেক ধরনের প্রতীক আছে। এই প্রতীকগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তাহলে আমরা এখন যদি বলি যে প্রোগ্রামিং ভাষা কি, তাহলে খুব সহজেই বলতে পারবে। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার জন্য বা কোনো একটা প্রোগ্রাম রচনা করার জন্য আমরা যে সমস্ত শব্দ, যে সমস্ত বর্ণ, যে সমস্ত অঙ্ক, যে সমস্ত চিহ্ন ব্যবহার করি, এগুলার সমন্বয়ে তৈরি হয় একটা প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা ইজ দ্য symbol or is the alphabets or numerical value or number or digit which is used to write a computer program is called the programming language. এখন আসি, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কয়টা লেভেল আছে বা কয়টা স্তর আছে। সেটা হচ্ছে এমন যে, মনে করো আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের একেবারে প্রিলিমিনারি লেভেলে আমাদের শেখানো হয়েছে কি? আমাদের শেখানো হয়েছে অ, আ, ক, খ, অথবা সব থেকে সহজ কিছু ওয়ার্ড শেখানো হয়েছে, যেটা আমি খুব সহজে দ্রুত বুঝতে পারি। তাহলে যেটা একেবারে প্রিলিমিনারি লেভেলে শেখানো হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে ধীরে ধীরে আমরা বড় হয়েছি, আমাদের এখানে একটু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়েছে। অনেকে আবার বাংলা ভাষার ভিতরে অনেক সাধুরীতি বা অনেকগুলো রীতি সংমিশ্রণে অনেক ধরনের কিন্তু মানে ভুল হয়, তো সেগুলো আবার রেকটিফাই করার জন্য আমরা আবার অনেকে বাংলা গ্রামার ভালোভাবে আয়ত্ত করি। তো বিষয়টা হচ্ছে যে কম্পিউটারের যে ভাষাগুলোকে আমরা লেভেলে ভাগ করেছি, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? কম্পিউটারের ক্ষেত্রে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজকে বলেছি মেশিন কোড, আর বলেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো মেশিন কোডকে আবার মেশিন ল্যাঙ্গুয়েজে বলা হয়, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আবার তোমার বলা হয় ইনস্ট্রাকশন সেট ল্যাঙ্গুয়েজে বলা হয়। তো সেগুলো আমি পরবর্তীতে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা বলছি প্রবলেম ওরিয়েন্টেড হবে, আর একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড। অর্থাৎ আমি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি, সেটা দুইটা উপায়ে কাজ করে। একটা হচ্ছে নির্দিষ্ট সমস্যাকে সমাধান করার জন্য সমস্যা কেন্দ্রিক যে ভাষা, সেটাকে বলা হয় প্রবলেম ওরিয়েন্টেড। আর একটা হচ্ছে আমি কোন প্রক্রিয়া আগাবো বা কোন পদ্ধতিতে আগাবো, সেই পদ্ধতির উপরে বেস করে আমাকে ল্যাঙ্গুয়েজটাকে বাছাই করতে হবে, এটাকে বলা হয় প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অনেকে বলতে পারে। আর অ্যাডভান্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 4GL এবং 5GL। তো 4GLটা হচ্ছে আমাদের 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর 5GLটা হচ্ছে 5th জেনারেশন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে কম্পিউটারের ক্ষেত্রে 4G বা 5G এটা একরকম, আর মোবাইলের ক্ষেত্রে 4G বা 5G এটা কিন্তু ভিন্ন বিষয়। কম্পিউটারের ক্ষেত্রে এই 4GL বা 5GL অর্থাৎ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, that is totally based upon the hardware and based upon the instruction set that will be executed in any kind of computer. It may be a supercomputer, it may be a mini frame computer or microcomputer. কিন্তু মোবাইলের ক্ষেত্রে 4G বা 5G it will classify only according to the bandwidth. আমরা জানি মোবাইলের ক্ষেত্রে 4th জেনারেশনটা হচ্ছে তার একটা ইন্টারনেটের স্পিড বোঝায়, 5Gটা হচ্ছে একটা ইন্টারনেটের স্পিড বোঝায়। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে 4GL বা 5GL এটা বোঝাবে একটা নির্দিষ্ট হার্ডওয়্যারের উপরে ডিপেন্ড করে কিভাবে আমি কোডিং গুলা লিখবো, সেইভাবে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। এখন দেখো যেগুলো বললাম যে লো লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেলটা কি? লো লেভেলটা হচ্ছে একেবারে প্রিলিমিনারি পর্যায়ে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই সময় আমেরিকান ডিফেন্স লো লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করে। অর্থাৎ যখন 1945 সালে বিশ্বযুদ্ধ শুরু হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই সময় তোমার বিমানগুলাকে অটোমেটিক কন্ট্রোল সিস্টেমে পরিচালনা করার জন্য আমেরিকান ডিফেন্স প্রোগ্রামিং কোড লেখা শুরু করলো। তো প্রথম দিকে তারা যে প্রোগ্রামিং কোড লিখেছিল, সেই প্রোগ্রামিং কোড লেখা হতো সম্পূর্ণ মেশিন
ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ শুধুমাত্র তোমার 0 আর 1 দিয়ে প্রোগ্রামিং এর কোড লেখা হতো। এই 0 আর 1 দিয়ে যে কোডগুলো লেখা হতো সেই কোডগুলোকে বলা হয় তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হয় অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাকে আরেকটা নামে বলা হয় অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। এবং এটা ছিল হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো 1945 থেকে 1990 পর্যন্ত সময়কাল ছিল তোমার প্রথম প্রজন্ম, বা প্রথম প্রজন্মের ভিতরে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে প্রথম প্রজন্ম ছিল 1945 থেকে 1990। 1990 থেকে ওরা কি তখন এটা ধরে নিছিল স্যার যে এটাকে মানে আস্তে আস্তে ডেভেলপ করা হবে, এর জন্য তখন এটা নাম দিয়েছিল ফার্স্ট জেনারেশন? হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে ওরা নামকরণ করে নাই, নামকরণটা আসছে পরে যখন ধীরে ধীরে ডেভেলপ শুরু হলো। যেমন আমাদের মোবাইলের ক্ষেত্রে 1979 সালে আমাদের মোবাইলের ক্ষেত্রে ধরা হয় ফার্স্ট জি, ঠিক আছে। ওরা প্রথম যখন মোবাইল ফোন ডেভেলপ হয় ওরা তো আর জানতো না যে আমরা 5G তে আসবো, জি স্যার ওরা তো আর জানতো না। কিন্তু যখন আমরা 5G বা 4G তে চলে আসলাম তখন আমাদের এই সবগুলো প্রজন্মকে এটাকে মনে করো ভাগ করা হলো, যে সবাই যেন বুঝতে পারে যে আমাদের এইখান থেকে ডেভেলপ শুরু হয়েছে। তো আমাদের কম্পিউটারের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের সালটা লিখে নাও, সেটা হচ্ছে যে এই সালটা হচ্ছে 1945 থেকে লো লেভেল ফার্স্ট জেনারেশন, ফার্স্ট 1GL ফার্স্ট জেনারেশনটা, এই যে সরি আমরা বলছি যে আমাদের প্রথম প্রজন্মের শুরুটা হয় 1945 সাল থেকে 1950। সেকেন্ড হচ্ছে 1950 থেকে 1960, আর এটা হচ্ছে 1960 থেকে থার্ড জিএল, 1960 থেকে 1970, আর ফোর্থ হচ্ছে 1970 থেকে 1980। সবগুলো পরটা 10 বছর করে ধরে নিবা। আর এটা হলো 1980 থেকে 1990। আসলে এটা হবে 1951 থেকে, তা না হলে এটা মিলবে না, তাহলে এটা হচ্ছে 11 বছর, তাই না? 1951 থেকে 1960, 1961 থেকে 70, 71 থেকে 80, আর 80 থেকে 90, সরি 90 না, 80 থেকে বর্তমান রানিং। লিখো 1951 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, আর 81 থেকে বর্তমান চলমান, তাই না? অর্থাৎ আমরা মোটামুটি একটা স্যাচুরেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। আমরা বর্তমানে যে লেভেলে পৌঁছে গেছি এটা মূলত একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছি। যেমন আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ক্ষেত্রে বা কাজী নজরুল যখন ছিল, রবীন্দ্রনাথ যখন ছিল 1861 থেকে 1941, তাই না? এদের যে জন্ম আর মৃত্যু সাল, এর ভিতরে এই সময়টা ছিল একটা স্বর্ণযুগ। এই স্বর্ণযুগের ভিতরে মোটামুটি সাহিত্য একটা রিচ লেভেলে পৌঁছে গেছিল। এর পরবর্তীতে রবীন্দ্রনাথ মারা গেছে, কাজী নজরুল মারা গেছে, কিন্তু এর পরবর্তীতে আর কোন ধরনের এরকম উদীয়মান কোন লেখক কিন্তু বাংলা সাহিত্যে আসে নাই। সিমিলারলি আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 1981 সালের পর থেকে আমরা সেই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে এখনো চলতেছি। আজকে 2021 সাল। ধারণা করা হয় বলে স্যার প্রতি 1000 বছরের মধ্যে এরকম অনেক গণ্যমান্য আসে, কিন্তু এখন তো বাংলাদেশে তেমন আসতেছে না স্যার। 1000 বছর বলতে এরা তো মারা গেছে প্রায় কত বছর আগে, 1941 মারা গেছে, তাই না? 1861, 1941, তার মানে প্রায় কত বছর আগে, প্রায় ধরে নাও 80 বছর আগে, তাই না? তাহলে এখনো সময় লাগবে, এখনো এরকম মানে সাহিত্যের চেষ্টা হতে সময় লাগবে। একজন মনীষী আল্লাহ পাঠাই দিবে, কারণ সৃষ্টিকর্তা সবকিছুকে ব্যালেন্স করার জন্য, ভারসাম্য করার জন্য যুগে যুগে যেমন বিজ্ঞানী পাঠিয়েছে, নবী রাসূল পাঠিয়েছে, বিভিন্ন সাহিত্যিক পাঠিয়েছে, একটা ব্যালেন্স করার জন্য একটা সময় অটোমেটিক আল্লাহ এটা পাঠিয়ে দিবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রজন্মের ক্ষেত্রে আমরা 1981 সালের পর থেকে বর্তমানে আমরা একটা স্যাচুরেশনে আসি। তবে ধারণা করা হচ্ছে এই 2000 হয়তো বা 30 থেকে একটা চেঞ্জ আসতে পারে। কি চেঞ্জটা আসবে? চেঞ্জটা হচ্ছে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যে কোডগুলো লেখা হয় সেই কোডগুলোর ইনস্ট্রাকশন সেট সম্পূর্ণ চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমরা যে কিনা যে কম্পিউটারগুলো ব্যবহার করি এই কম্পিউটারগুলো হয়তো একসময় আর ব্যবহার করা হবে না। আমরা যে সমস্ত চিপসগুলো ব্যবহার করি এগুলো হয়তো একসময় ব্যবহার করা হবে না। কেন হবে না? কারণ আমরা যে সেমিকন্ডাক্টর ব্যবহার করে যে সমস্ত
ডিভাইসগুলো রানিং করি, এই ডিভাইসগুলো একসময় সেমিকন্ডাক্টরের বিকল্প হিসেবে অন্য কিছু চলে আসবে। যেমন তোমরা হয়তো বা নাম শুনেছো প্লাজমা কম্পিউটার, নাম শুনছো না প্লাজমা কম্পিউটার? না স্যার আমি শুনিনি স্যার। নাম শুনো নাই। এই প্লাজমা কম্পিউটারের যুগে আমরা যখন প্রবেশ করব, প্লাজমা সায়েন্সের যুগে যখন আমরা প্রবেশ করব, তখন আমাদের অনেক কিছুই, অনেক টেকনোলজিটা পুরাতন হয়ে যাবে। যেমন প্লাজমা সায়েন্সের দিকে যখন আমাদের কম্পিউটার ঢুকবে, তখন আমাদের ইনস্ট্রাকশন সেট বা কোড এগুলো এভাবে আর লিখলে হবে না, কারণ প্লাজমা সায়েন্স সম্পূর্ণ ভিন্ন একটা সায়েন্স বা ভিন্ন একটা বিজ্ঞান, যেখানে কোনো সেমিকন্ডাক্টরের ব্যবহার হয় না। তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের টেকনোলজি যত আপডেট হবে, তখন সেই অনুযায়ী আমাদের কিন্তু ইনস্ট্রাকশন সেট বা কোডগুলোকে মডিফাই করে নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা যে কথাগুলো বললাম যে আমাদের প্রোগ্রামিং ভাষা যেগুলো আছে, এই প্রোগ্রামিং ভাষাটা স্টার্টিং হয় 1945 সালে। মনে রাখার নিয়মটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো প্রথম দিকের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল, সেই ল্যাঙ্গুয়েজগুলো ছিল শুধুমাত্র মেশিনের যে কোডগুলো ছিল, অর্থাৎ আমরা প্রথমে কিন্তু কম্পিউটারের নামকরণ করতাম মেশিন হিসাবে। আমরা জানি যে কম্পিউটারের প্রথম দিকের নাম কিন্তু কম্পিউটার ছিল না, কম্পিউটারের প্রথম দিকের নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আমরা এটাকে ইঞ্জিন নামে অভিহিত করতাম, বা আমরা বলতাম এটা একটা মেশিন বা যন্ত্র, কারণ প্রথম দিকের কম্পিউটার গুলো ছিল বড় একটা ঘরের মতো। স্যার ডিজেলে চলতো মনে হয়। হ্যাঁ, ওইগুলা আবার রানিং করার জন্য একটা মেকানিক্যাল বড় একটা ডিভাইস প্রয়োজন হতো, এই জন্য এটাকে বলা হতো একটা ইঞ্জিন। প্রথম দিকের যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ আমরা যেটা পড়ে আসছি, সেটা হচ্ছে ওই যে বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা, হ্যাঁ, উনি লেখে কি যে হচ্ছে মেরি হ্যাড এ লিটল ল্যাম্প। প্রথমে কম্পিউটার চালু করলে এটা লাভলেস স্যার, এটা লাভলেস। প্রথম কম্পিউটার যখন ওর আবার খুব পছন্দের ছিল ভেড়া, মানে ভেড়ার বাচ্চা, ও ভেড়ার বাচ্চাটাকে খুব পছন্দ করতো, এই জন্য ও বললো কি যে আমি এখানে একটা প্রোগ্রাম সেট করব। যে প্রোগ্রামটা হচ্ছে কম্পিউটার চালু করলেই এই সাউন্ড তৈরি হবে যে মেরি হ্যাড এ লিটল ল্যাম্প, মেরি একটা ছোট ভেড়ার বাচ্চা ছিল। তো আমাদের এই যে প্রোগ্রামিং যে স্টার্টিং শুরু হয়, সেখানে কিন্তু আমরা এটাকে বলেছিলাম মেশিন, এই জন্য বলা হচ্ছে যে মেশিনের নিজস্ব ভাষা, এই জন্য বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে লেখা হতো একটা নির্দিষ্ট বাইনারি কোড দিয়ে, 0 আর 1 দিয়ে, যেমন ভাবে আমরা এখন কোডিং লিখি আমরা বিভিন্ন অ্যালফাবেট দিয়ে, তাই না? আমরা যেমন HTML কোড লিখেছি, HTML হেড, টাইটেল, বডি, তারপরে হচ্ছে আমরা রো স্প্যান, কল স্প্যান, অনেক ধরনের কিন্তু আমরা এখানে সিনট্যাক্স ব্যবহার করেছি। এই সিনট্যাক্স গুলো কিন্তু আমরা লিখেছি বিভিন্ন ধরনের অ্যালফাবেটের সমন্বয়ে বা বিভিন্ন ধরনের সিম্বলের সমন্বয়ে। কিন্তু একসময় এই যে অ্যালফাবেট গুলো আমরা ব্যবহার করে কোডিং করতে পারতাম না, আমাদের ইউজ করতে হতো মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড বা বাইনারি কোড। এই বাইনারি কোডকে বলা হতো অবজেক্ট কোড। তো পরবর্তীতে দেখো এটা দেখানো হয়েছে, এখানে আমি কয়েকটা বিষয় উল্লেখ করেছি। সেটা হচ্ছে যে উপরের যে বক্সটি আছে, এই উপরের বক্স ক্লাস, ট্রায়াঙ্গেল, তারপরে প্লট, সারফেস, রিটার্ন b * h / 2, এইটা একটা ভাষা। এই ভাষাকে বলা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত তোমার লেখা হতো মনে হচ্ছে যে স্যার আমার এই যে ছোট বাইক না আছে স্যার, 7 বছর বয়সে মনে আমার ল্যাপটপে উল্টাপাল্টা লিখছি, তাই না? এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মানে এই সিকোয়েন্সে লিখতে হবে স্যার, মানে এটা এভাবে যে ফরম্যাটে আছে এইটা ফরম্যাট, এটাই রাইট। হ্যাঁ হ্যাঁ, ওদের সিনট্যাক্স অনুযায়ী লিখতে হবে। তোমার যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এই যে একটা সিম্পল সেন্টেন্স, এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি, যদি কিনা আমরা সিনট্যাক্সটা জানি। সিমিলারলি আমার এখানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিনট্যাক্স জানলে তুমি ইচ্ছা মতো করে মডিফাই করতে পারবা, কোথায় আমার কোনটা আমাকে ইনপুট দিতে হবে, বসাতে হবে। এরপরে যেটা আছে লোড r1, b, লোড r2, h, তারপরে মাল্টিপ্লিকেশনের জন্য মূল r1, r2, তারপরে ডিভিশনের জন্য div r1, #r2, তারপরে হচ্ছে তারপরে ret দেওয়া আছে, রিটার্ন যেটা বোঝাচ্ছে। নিচেরটা লেখা হয়েছে কিছুটা অপকোড দিয়ে বা অপারেশন কোড, এগুলোকে বলা হয় অপকোড বা অপারেশন কোড। সাধারণত অ্যাসেম্বলি ভাষা কিন্তু লেখা হয় অপকোড দিয়ে, মনে রাখবা। অ্যাসেম্বলি ভাষা লেখা হয় সম্পূর্ণ অপারেশন কোড দিয়ে বা অপকোড দিয়ে। এই যে অপকোড গুলা হচ্ছে কি, অপকোড গুলাকে আবার আমরা বলি নেমোনিক বলি। এই নেমোনিক গুলাকে আমরা সমন্বয় করে বলি হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত ইনস্ট্রাকশন সেট বা ইনস্ট্রাকশন কোড। আর একেবারে নিচের যেটা আছে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণভাবে তোমার লেখা হবে 0 আর 1 দিয়ে।
এবং এটা হবে সম্পূর্ণ মেশিন ওরিয়েন্টেড। তুমি যে মেশিনে তুমি কোডিং করবে তোমাকে ঠিক সেই মেশিনের সাথে সামঞ্জস্য রেখেই তোমাকে কোডিং তৈরি করতে হবে। বিষয়টা হচ্ছে এমন যে আমি যে দেশের মানুষ, আমি যে ভাষাভাষীর মানুষ, আমাকে ঠিক সে ভাষায় শিখতে হচ্ছে। সিমিলারলি একটা মেশিন যে কোম্পানি তৈরি করছে, সেটা IBM হোক বা তোমার অ্যামাজন কোম্পানি হোক বা অন্য যে কোনো কোম্পানি হোক, হ্যাঁ, বা এই যে কোম্পানিগুলা বা তোমার হচ্ছে HP হোক বা ডেল হোক বা যে কোনো কোম্পানি হোক, প্রথম দিকের যে কম্পিউটারগুলো ছিল, প্রথম দিকে তো HP ডেল ছিল না, প্রথম দিকে যে কোম্পানিগুলো কম্পিউটার তৈরি করতো ওই সব কোম্পানির তৈরিকৃত কম্পিউটারের ভিতরে তোমার কোড লিখতে হতো ঠিক মেশিন যেভাবে ডিজাইন করা হয়েছে তার সাথে মিল রেখে। এই জন্য এটা ছিল একটা কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু বর্তমানে আমরা যে কোডিং লিখি, এখানে আমাদের কোন মেশিন কোন কোম্পানি তৈরি করলো, কোন কম্পিউটার কোন কোম্পানি তৈরি করলো, এটা কি আমার ডেল তৈরি করলো, আসুস তৈরি করলো, এসআর তৈরি করলো, HP তৈরি করলো, লেনোভো তৈরি করলো, এটা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যে কোনো কম্পিউটারে যে কোনো ভাবে প্রোগ্রামিং কোড লিখতে পারি। কিন্তু প্রথম দিকের কম্পিউটারে শুধুমাত্র এটা ছিল মেশিন ওরিয়েন্টেড, অর্থাৎ যে মেশিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেই মেশিনের সাথে মিল রেখে ঠিক সেভাবেই কোডিং লিখতে হবে। এটা একটা অসুবিধা ছিল, তাই না? তো সেটা আমি পর্যায়ক্রমে ব্যাখ্যা করছি। দেখো মেশিন ভাষা, তো মেশিন ভাষায় তুমি অবাক হয়ে যাবা যে আমার ডান সাইডে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে 2 আর 2 যোগ করে যে 4 হয়, এই 2 আর 2 যোগ করার জন্য আমাকে যে মেশিনে কোড লিখতে হয়েছে সেই কোডটা ঠিক ডান সাইডে বসানো আছে। তার মানে হ্যাঁ, এটা ছিল প্রথম দিকের কম্পিউটারে। প্রথম দিকের কম্পিউটারে আমি যে কোনো একটা ভ্যারিয়েবলে যোগ করব, সেটা হতে পারে 2 আর 2, হতে পারে 3 আর 5, হতে পারে যে কোনো ভ্যারিয়েবল x আর y, অথবা যে কোনো ভ্যারিয়েবল z প্লাস সামথিং। এই দুইটা ভ্যারিয়েবলটাকে যোগ করার জন্য এখানে দেখো কত ভাবে আমাকে বাইনারিতে কোডিং লিখতে হয়েছে। এখন এই যে বাইনারিতে আমি কোডিংটা লিখেছি, এই কোডিং যদি সামান্য একটা কোডে ভুল হয়, 0 এর জায়গায় 1 হয়ে যায় বা 1 এর জায়গায় 0 হয়ে যায়, তাহলে কিন্তু এটা রান করবে না। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে এটা ছিল বড় একটা অসুবিধা। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের যে সমস্ত কোডগুলা লিখতে হতো, এই কোডগুলা লেখার জন্য আমাকে এমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্পূর্ণ মেশিন সম্পর্কে তার কমপ্লিট ধারণা আছে। অর্থাৎ সম্পূর্ণ কম্পিউটার যেভাবে তৈরি করা হয়েছে, ওই কম্পিউটারের ভিতরে কোন কোন আইসি গুলা কোথায় বসানো হয়েছে সবগুলার সাথে সে একটা কমপ্লিট ধারণা আছে, তখনই সে কোডিং লিখতে পারবে। এই জন্য বলা হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজে কোডিং করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। তোমাদের বইয়ে লেখা আছে যে মেশিন ল্যাঙ্গুয়েজে কোডিং করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে কিন্তু আমরা যখন ডিজাইন করি, কোডিং করি, আমাদের কোনো মেশিন সম্পর্কে ধারণা রাখার কোনো প্রয়োজন নাই। আমরা জানি সেটা বর্তমানে আমরা যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারে কিন্তু আমরা মেশিনের কোড লিখতে পারি, তবে আমরা মেশিন কোড লিখি না, আমরা লিখি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং কোড, যেটা সি আর সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অ্যালগল, ফোরট্রান সবগুলাই কি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা। আর এইটা ছিল একটা অসুবিধা, যেটা হচ্ছে সম্পূর্ণ ইনস্ট্রাকশন কোডগুলা যখন তুমি বাইনারিতে লিখবা তখন এখানে ভুল হইলে ভুলটা খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট। ধরে নাও আমি প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রাম লেখার পরে আমার প্রোগ্রামের কোথায় 0 আর 1 এ ভুল হয়েছে, তখন এই 0 আর 1 এর অবস্থানটা খুঁজে বের করা ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ফর মেশিন ল্যাঙ্গুয়েজ। এই জন্য এটা ছিল একটা বড় অসুবিধা, এই জন্য আস্তে আস্তে এটা বাদ হয়ে গেল। তো দেখো সেটাই বলা হয়েছে যে কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার ডিরেক্টলি বুঝতে পারে। অর্থাৎ এটা একটা ভালো একটা সুবিধা, সেটা হচ্ছে যে যেহেতু মেশিন ভাষা কম্পিউটারের একেবারে ওন ল্যাঙ্গুয়েজ, তার মানে কম্পিউটারের ভিতরে 0 আর 1 এ কোডিং লিখলে সেটা খুব দ্রুত রান করতে পারে, খুব দ্রুত এক্সিকিউট করতে পারে। এই জন্য বলা হচ্ছে 0 আর 1 দিয়ে লিখিত প্রোগ্রামিং কোড ছিল খুবই দ্রুত এবং দ্রুত রান করত। এবং এটা হচ্ছে কম্পিউটারের ঠিক সাথে কম্পিউটারের যে মেমোরি অ্যাড্রেস যেটা আছে তার সাথে একদম ডিরেক্ট কমিউনিকেট করতে পারতো। এটা দ্বারা বোঝাচ্ছে এমন যে মনে করো আমি যে কথা এখন বলছি তোমাকে বাংলা ভাষা, এই বাংলা ভাষা তোমার মেমোরি একদম ডাইরেক্ট বুঝতে পারছে যে স্যার এই ল্যাঙ্গুয়েজটা বলছে। কিন্তু যদি আমি এখন স্প্যানিশ ভাষা কথা বলা শুরু করি তখন কিন্তু তোমার মেমোরি আর ক্যাচ করতে পারবে না যে স্যার এটা কি বলছে, কারণ আমাকে তো স্প্যানিশ শেখানো হয় নাই।
বা আমি যদি স্প্যানিশের সিনট্যাক্স গুলো জানি না, কম্পিউটারের ক্ষেত্রে একই রকম। কম্পিউটার যখন তুমি কোনো হাই লেভেল প্রোগ্রামিং এ লিখবা, তখন কিন্তু কম্পিউটার ওটা ডিরেক্টলি এক্সিকিউট করতে পারবে না। ওইটাকে আবার এক্সিকিউট করার জন্য নতুন ভাবে সফটওয়্যার ইউজ করে ওটাকে আবার মেশিনে নিয়ে যাইতে হবে। অর্থাৎ আমাকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করে আমাকে মেশিনে কনভার্ট করতে হবে। So the main advantages of the machine language is that the computer can communicate with the memory address directly with the help of machine language, and also the coding that is written in machine language is very memory consuming language, very less memory consuming language. আমি যখন মেশিনে কোনো কোড লিখবো তখন কিন্তু এটা মেমোরির ভিতরে খুবই অল্প জায়গা নিবে, কিন্তু বর্তমানে আমি হাই লেভেল প্রোগ্রামিং এ কোডিং লিখি, এটার জন্য কিন্তু আমার মেমোরিতে অনেক বড় বড় জায়গা আমাকে কিন্তু লোড করে রাখতে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমি যে সমস্ত ইনস্ট্রাকশন সেটগুলো লিখবো সবগুলো লিখবো অ্যালফাবেটে, বিভিন্ন বর্ণমালা লিখবো। তো আমরা জানি প্রত্যেকটা বর্ণমালার জন্য ইন্ডিভিজুয়াল কোড আছে, সেইগুলো আবার মেমোরিতে লোড রাখতে হবে। এই জন্য আমাদের হাই লেভেল প্রোগ্রামিং এর সুবিধা আছে, অসুবিধা আছে। সিমিলারলি আমাদের মেশিনের সুবিধা আছে এবং অসুবিধা আছে। এখন আসি যে মেশিন ভাষায় যে সমস্ত আমরা ইনস্ট্রাকশন গুলো আমরা দিতাম সেগুলোকে আমরা কয়টা অংশে ভাগ করি? সেগুলোকে মূলত ভাগ করা হয় 4টা অংশে। একটা হলো অ্যারিথমেটিক অংশ অর্থাৎ গাণিতিক অংশ, আমরা মেশিনের ভাষায় সাধারণত যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে পারতাম। আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, অর্থাৎ আমরা মেশিনের কোড দিয়ে বিভিন্ন ধরনের ডেটা ফ্লো নিয়ন্ত্রণ করতাম। সেটা হচ্ছে আমরা কোনো ভ্যালু লোড করতে পারতাম, সেটা হচ্ছে কোনো মেমোরিতে ডেটা লোড করতে পারতাম বা মেমোরিতে ডেটাগুলো স্টোর করতে পারতাম, আবার কোনো মেমোরি থেকে ডেটাগুলো নিয়ে অন্য কোনো মেমোরিতে আমরা জাম্প করতে পারতাম, অর্থাৎ লোড, স্টোর এবং জাম্প এটাও আছে। আরেকটা আছে ইনপুট আউটপুট যেটা আছে, অর্থাৎ ডেটাগুলো ইনপুট দেওয়া এবং আউটপুট, এটা বর্তমানে আমাদের যে কোনো হাই লেভেলেও আছে, ইনপুট এবং আউটপুট করতে পারতাম। আরেকটা হলো ডিরেক্ট ইউজ, অর্থাৎ আমরা মেশিন ভাষায় যে সমস্ত কোডিং গুলো লিখতাম সেই কোডিং গুলা আমরা সরাসরি ব্যবহার করতে পারতাম, অর্থাৎ যেখানে স্টার্ট বা থামো বা হল্ট বা শেষ করো বা এন্ড শেষ করো, এইভাবে আমরা কোডিং গুলো লিখে রান করাইতাম। এখন দেখো এর সুবিধা অসুবিধা আছে, সুবিধা অসুবিধাগুলো আমি লিখে দিচ্ছি। আচ্ছা একটু ওয়েট করো। ওকে, আমরা বলেছিলাম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মেশিন ভাষার কি এর সুবিধা অসুবিধা। আমরা এখন শুরু করব অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা আসলে কি? অ্যাসেম্বলি শব্দের অর্থটা কি এটা আমাদের আগে জানতে হবে। অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে সমন্বয় করা বা কোনো কিছুকে অ্যাসেম্বল করা। অ্যাসেম্বল শব্দের অর্থ হচ্ছে যে মনে করো বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশগুলো ছিল সেগুলোকে আমি সমন্বয় করব, এটাকে বলা হয় অ্যাসেম্বল করা। যেমন তোমরা জানো যে আমাদের বর্তমানে স্যামসাং এর ফ্যাক্টরি আছে গাজীপুরে, তারা জাস্ট অ্যাসেম্বল করে। অ্যাসেম্বল বলতে বোঝানো হচ্ছে তারা বিভিন্ন পার্টস তারা নিয়ে আসে, বিভিন্ন ধরনের আইসি গুলা নিয়ে আসে, এই আইসি গুলা বাংলাদেশে এসে অ্যাসেম্বল করে। সো এখানে অ্যাসেম্বলটা কি? অ্যাসেম্বলটা হচ্ছে যে এখানে অ্যাসেম্বলটা হচ্ছে যে তোমার বিভিন্ন পার্টস গুলাকে সে সমন্বয় করে একটা কমপ্লিট মোবাইল সেট তৈরি করে যারা ক্রেতা এই পর্যায়ে সেই ফোনটা পৌঁছে দিল। তো এখানে অ্যাসেম্বলটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বলি যে এটা আসলে এই যে কোম্পানির ফোনটা এটা কোন দেশে অ্যাসেম্বল হয়েছে, অর্থাৎ এই যে কোন দেশে অ্যাসেম্বল হয়েছে সেটার উপরেও কিন্তু আমরা মার্কিং করি। কারণটা কি? আমরা জানি যত উন্নত দেশে অ্যাসেম্বল হবে তত আমরা ধরে নিই যে এই ফোনটা অতটা ভালো কোয়ালিটি মেনটেন করবে। তো প্রশ্ন হচ্ছে অ্যাসেম্বল যে শব্দটা আসছে সেটাকে আমরা সমন্বয় করা, বিভিন্ন পার্টসকে যেমন সমন্বয় করার ক্ষেত্রে আমরা বলি অ্যাসেম্বল করা। সিমিলারলি আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসেম্বল বলতে বোঝাবো যে বিভিন্ন ইনস্ট্রাকশন সেটগুলোকে সমন্বয় করা, সমন্বয় করে একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কাজ করা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে ইনস্ট্রাকশন সেটগুলো আসলে কি? এখানে ইনস্ট্রাকশন সেটগুলো হচ্ছে সিম্বলিক কোড বা অপ কোড বা অপারেশন কোড বা নেমোনিক। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা আছে এসইউবি মানে সাব মানে
আমরা যে সংখ্যাটাকে বিয়োগ করব সেই বিয়োগ করা সংখ্যার বিয়োগের জন্য আমরা যে ইনস্ট্রাকশন কোড লিখবো বা যে অপ কোড লিখবো সেই অপ কোডের নাম হলো সাব। আমরা অ্যাসেম্বলি ভাষায় যখন দুইটা সংখ্যার ভিতরে আমরা ভাগ করব তখন আমরা লিখি ডিআইভি। তাহলে ডিআইভি বা ডিভ এটা একটা অপ কোড বা অপারেশন কোড। আবার যখন আমরা মাল্টিপ্লাই করি তখন আমরা লিখি মাল, MUL। এই মালটা হচ্ছে আমাদের অপ কোড বা অপারেশন কোড। আবার যখন আমরা দুটো সংখ্যার যোগফল নির্ণয় করি তখন আমরা লিখি হচ্ছে ADD। আবার যখন আমরা কোন একটা মেমোরির মানটাকে আমরা মুভ করি তখন আমরা লিখি MOV। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখিয়েছি এই বিষয়গুলোকে বলা হচ্ছে অপকোড বা অপারেশন কোড বা নেমোনিক। এই অপকোড বা অপারেশন কোড বা নেমোনিককে আমরা কিভাবে অ্যাসেম্বল করব, কিভাবে সমন্বয় করব, এই সমন্বয় করার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষার যেটা আবিষ্কার হয়, দেখো যে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়, যেটা আমি বলেছিলাম যে বিভিন্ন সিম্বলিক কোড বা অপকোড বা অপারেশন কোড। যেমন আমি যে সিম্বলগুলো বলেছিলাম MOV একটা সিম্বল বা তোমার ADD একটা সিম্বল, এগুলোকে বলা হচ্ছে অপকোড বা অপারেশন কোড। এই জন্য বলা হচ্ছে কি যে অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক ভাষা বলা হয় এবং এই ভাষার প্রচলন শুরু হয় 1950 সালে। কারণ হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন বা মেশিন ভাষা শুরু হয় 1945 থেকে 1950। তাহলে 1950 সাল থেকে মূলত আমাদের এখন শুরু হবে অ্যাসেম্বলি ভাষা। এবং এটা 1950 বলতে 1950 শেষ থেকে, আসলে 1951 থেকে 1960 এই 10টা বছর ছিল সময়কাল। তো এটাকে আমরা বলেছি সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হচ্ছে 2GL। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যায় সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যেও দেওয়া হয়। এখানে কিন্তু অ্যাসেম্বলি ভাষার ইনস্ট্রাকশন গুলাকে আমরা বিভিন্ন সংকেতের মাধ্যমে দিয়েছি। এই সংকেতকে বলা হয় সিম্বলিক কোড বা অপ কোড বা নেমোনিক বা অপারেশন কোড। যেমন দেখো এখানে বলা আছে অ্যাডের জন্য অ্যাড, বিয়োগের জন্য সাব, গুণের জন্য মাল এবং ভাগের জন্য ডিআইভি। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল অপ কোড অথবা অপারেশন কোড, এটা মনে রাখবা। এরপরে আসি অ্যাসেম্বলি ভাষার প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে। মনে রাখবা অ্যাসেম্বলি ভাষায় আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন সেটগুলো দিয়েছি এই সমস্ত ইনস্ট্রাকশন সেটকে আমরা 4টা অংশে ভাগ করি। কয়টা অংশে? 4টা অংশে। লেভেল, অপকোড, অপারেন্ড এবং কমেন্টস, এই 4টা অংশে আমাদের ভাগ করতে হবে। মনে রাখবা অ্যাসেম্বলি ভাষার যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় সেগুলোকে আমরা 4টা অংশে ভাগ করি। নাম্বার 1 লেভেল, নাম্বার 2 অপকোড, নাম্বার 3 অপারেন্ড এবং নাম্বার 4 হচ্ছে কমেন্টস। তো আমরা এখানে লেভেল বলতে কি বুঝি, অপকোড বলতে কি বুঝি, অপারেন্ড বলতে কি বুঝি এবং কমেন্ট লাইন বলতে কি বুঝি সেটা আমরা দেখা দিচ্ছি। দেখো আচ্ছা, আমি সরাসরি আমি একটা কোডিং লিখি, এখানে অ্যাসেম্বলি ভাষায় কোড লিখে আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা, একটু লাইনে থাকো। আচ্ছা স্যার। ওকে, এখন আমরা দেখবো যে আমরা অ্যাসেম্বলিতে একটা কোডিং লিখবো। তো কোডিংটাকে দেখে নিই আমরা কেমন ভাবে কোডিং লিখি। আমরা মনে করি যে আমরা দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করব। আমি ধরে নিচ্ছি যে আমি অ্যাসেম্বলিতে দুইটা সংখ্যার আমি যোগফল নির্ণয় করব। তাহলে আমরা এখন দেখবো যে দুইটা সংখ্যা যোগফল নির্ণয় করার জন্য আমরা অ্যাসেম্বলিতে যে সমস্ত অপকোডগুলো লিখবো সেই অপকোডগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি বা কিভাবে আমরা লেভেলে ভাগ করে ফেলি। আচ্ছা, একটু সময় নিচ্ছি এখানে। জেনারেটিং ফন্ট কনফিগারেশন কেস, একটু সময় নেওয়ার পরে এটা যখন তোমার সামনে চলে আসবে তখন আমি লেখা শুরু করব। তাহলে আমরা তখন দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বা কোনো একটা অ্যাসেম্বলি কোডে। তখন আমাদের ইনপুট ভ্যালুগুলো দিতে হবে ইনপুট এ অথবা ইনপুট বি। ইনপুট এ অথবা ইনপুট বি দিতে হবে, সেখানে আমাদের লেভেল, অপকোড, অপারেন্ড এবং কমেন্টস এই 4টা অংশে আমাদের ভাগ করতে হয়। আমরা অ্যাসেম্বলি ভাষায় যে কোডগুলো লিখি সেটাকে আমরা মোট 4টা অংশে ভাগ করে ফেলি। ওকে, আমরা দেখছিলাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। আমরা অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত সংকেতগুলো লিখেছিলাম বা ইনস্ট্রাকশন লিখেছিলাম সেখানে 4টা অংশ ছিল লেভেল, অপকোড, অপারেন্ড এবং কমেন্টস। তো আমরা অ্যাসেম্বলি ভাষায় যে নেমোনিকগুলো লিখি, যে কোডগুলো লিখি সেই কোডগুলোকে বলা হয় অপকোড বা অপারেশন কোড। তো এখানে একটা আমি টেবিল দেখাইছি, এই টেবিলে দেখো আমি এখানে লিখেছি যে অ্যাসেম্বলি অপকোড বা অ্যাসেম্বলি
অপারেশন কোডও বলতে পারো তুমি, তাই না? অনেক সময় পরীক্ষাতে আসে অপকোড কাকে বলে বা অপারেশন কোড কাকে বলে। তো আমরা সাধারণত অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত ইনস্ট্রাকশন গুলা দিই সেগুলোকে বলা হয় নেমোনিক বা অপকোড বা অপারেশন কোড। যেমন প্রথমে দেখো এখানে লেখা আছে এলডিএ। এলডিএ মানে হচ্ছে একটা তোমার অপারেশন কোড বা নেমোনিক, এটাকে বলা হয় লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত আমরা গাণিতিক কাজগুলো করে থাকি বা অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, এই সমস্ত কাজ করার জন্য আমরা একটা নির্দিষ্ট মেমোরিকে বাছাই করে নিই। এই নির্দিষ্ট মেমোরিকে বলা হয় অ্যাকুমুলেটর। তাহলে এখানে অ্যাকুমুলেটরটা হচ্ছে একটা রেজিস্টার। মনে রাখবা আমরা যে সমস্ত ডিভাইস গুলা পড়েছিলাম অধ্যায় নাম্বার 3-এ, তার ভিতরে একটা ছিল রেজিস্টার। আমরা বলেছিলাম রেজিস্টার হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, শিফট রেজিস্টার। আমরা এটাও বলেছিলাম যে সাধারণত রেজিস্টার হচ্ছে এক ধরনের প্রাইমারি মেমোরি। তো সেখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে আমাদের প্রাইমারি মেমোরির মধ্যে ডেটাগুলো সাধারণত প্রক্রিয়াকরণ করা হয়, অর্থাৎ ডেটার উপরে অনেক ধরনের অ্যারিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন, অর্থাৎ গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, ইকুয়াল সাইন, নট ইকুয়াল সাইন, অর্থাৎ যে সমস্ত যৌক্তিক কাজগুলো করা হয় এই সমস্ত যৌক্তিক কাজও কিন্তু ওই মেমোরির মধ্যে সম্পাদন করতে হয়। তো আমাদের অ্যাসেম্বলি ভাষায় আমরা যে মেমোরিকে কেন্দ্র করে এই কাজগুলি করব, অর্থাৎ যে মেমোরির মধ্যে এই সমস্ত গাণিতিক কাজগুলি হবে, যৌক্তিক কাজগুলি হবে, এই গাণিতিক বা যৌক্তিক কাজ করার সময় আমরা যে মেমোরিকে বাছাই করে নেব সেই মেমোরিকে বলা হয় অ্যাকুমুলেটর। তার মানে আমরা যে কোনো ডেটাকে যদি আমরা প্রক্রিয়াকরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাসেম্বলি ভাষায় ডেটাকে লোড করতে হবে কোথায়? আমাকে ডেটাকে লোড করতে হবে অ্যাকুমুলেটরে, একটা মেমোরিতে। সো অ্যাকুমুলেটর একটা মেমোরি, যেটাকে বলা হচ্ছে একটা রেজিস্টার। এরপরে দেখো তাহলে এলডিএ, আমি যদি সংক্ষেপে এলডিএ লিখি সেটা হবে একটা ইনস্ট্রাকশন কোড বা অপকোড বা অপারেশন কোড। সিমিলারলি তুমি যখন এটা লিখবা অ্যাড, তাহলে এখানে অ্যাড মানে কি বোঝায়? অ্যাড মানে হচ্ছে ডেটাগুলোকে যোগ করা, অর্থাৎ আমার অ্যাকুমুলেটরে যে মানটা আছে সেই মানের সাথে নতুন কোনো ভ্যালু যোগ করা, এটাকে বলা হয় অ্যাড বা অ্যাডিশন। তাহলে এখানে এ ডাবল ডি এটা হলো একটা সিম্বলিক কোড বা অপারেশন কোড বা নেমোনিক, এটা কিন্তু আসলে অ্যাডিশনের সংক্ষিপ্ত রূপ। তারপরে দেখো সিএলআর, সিএলআরটা হচ্ছে এটা একটা ইনস্ট্রাকশন কোড বা সংক্ষিপ্ত নাম, সেটাকে বলছি আমরা ক্লিয়ার। তাহলে ক্লিয়ারের জন্য আমাদের সংক্ষিপ্ত নামটা হচ্ছে সিএলআর। এই সিএলআরটা হচ্ছে একটা অপারেশন কোড। এখানে যতগুলো সংক্ষিপ্ত নাম তুমি দেখতে পাচ্ছ সবগুলো নামই কিন্তু তোমার অপকোড বা অপারেশন কোড, এগুলো সবই কি অপারেশন কোড। তোমাদের পরীক্ষাতে একটা এমসিকিউ আসে যে এলডিএ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অপারেশন কোড, এটার নামটা অবশ্যই মনে রাখবা, লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। তারপরে দেখো এটাকে এসটিএ, এসটিএ মানে হচ্ছে স্টোর অ্যাকুমুলেটর, অর্থাৎ ডেটাগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করার পরে ডেটাগুলো যদি আমি মনে করি যে ওখানে আমি স্টোর রাখবো অ্যাকুমুলেটরে, সেক্ষেত্রে আমি লিখবো এসটিএ, মানে ডেটাগুলো স্টোর করে কোথায়? অ্যাকুমুলেটরে। তারপরে আছে তোমার এটাকে আবার অনেক সময় বলা হয় স্ট্যাক করা। স্ট্যাক করা মানে হচ্ছে ডেটাগুলা তোমার জমা রাখা। এসটিএ আমরা হায়ার লেভেলে পড়েছি, এসটিএ মানে স্ট্যাক করা। স্ট্যাক করা মানে হচ্ছে যেমন কাপড়গুলা যখন কোনো কাপড়ের দোকানে জমা রাখা হয় থরে থরে বা থাকে থাকে, অর্থাৎ একটার উপরে একটা কাপড় যেভাবে জমা রাখা হয় এটাকে বলা হয় স্ট্যাক করা। তো অনেকেই এসটিএ কে স্ট্যাক বলেও বলতে পারে। তারপরে সাব মানে সাবট্রাকশন, মাল মানে মাল্টিপ্লিকেশন, ডিপ মানে ডিভিশন, অর মানে হচ্ছে দুইটার ভিতরে কম্পেয়ার করা। আমরা যেটা লজিক্যালি অর অপারেশন করেছিলাম এটা হলো দুইটার ভিতরে কম্পেয়ার করতে হয়, তাই না? লজিক্যাল কি বলছে যে দুটি অপারেন্টের মধ্যে লজিক্যাল অর অপারেশন বোঝায়, অর্থাৎ আমরা লজিক্যাল যে অর গেট করেছিলাম সেখানে যে আমি লজিক্যাল অর এর নিয়মটা অ্যাপ্লাই করেছিলাম দুটার ভিতরে কম্পেয়ারের জন্য লজিক্যাল অর অ্যাপ্লাই করতে হয়। তারপরে জাম্প অপারেটর এর জন্য জাম্প ইউজ করতে হয়। তারপরে ইনপুটের জন্য আইএনপি, অর্থাৎ আমি যখন কোনো ডেটা মেমোরিতে ইনপুট দিব যে কোনো মেমোরিতে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইনস্ট্রাকশন সেট আইএনপি। আমি তোমাদের এই সেম ভাবে একটা ইনস্ট্রাকশন কোড ব্যবহার করে আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব। অ্যাসেম্বলি ভাষায় আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কিভাবে অ্যাসেম্বলি ভাষায় আমি দুইটা সংখ্যাকে যোগফল নির্ণয় করেছি। তারপরে যোগফলের কাজ শেষ হলে যেমন এখানে আউট মানে আউটপুটে দেখানোর জন্য, অর্থাৎ মেমোরির কোনো নির্দিষ্ট বিষয়কে, অর্থাৎ যেটা তোমার অ্যাকুমুলেটর মেমোরি যেটা ছিল সেই মেমোরির মধ্যে যে ডেটা ছিল সেই ডেটাকে আমি নির্দিষ্ট একটা আউটপুটে যদি পাঠাতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে আউট ইনস্ট্রাকশনস। তারপরে এসটিপি, এসটিপি মানে হচ্ছে স্টপ, অর্থাৎ যখন আমি কোন একটা ইনস্ট্রাকশন সেটটাকে সম্পূর্ণ থামাবো, অর্থাৎ আমি সম্পূর্ণ ইনস্ট্রাকশন সেটটা আমি এন্ড করব, তখন আমাকে লিখতে হবে এসটিপি। এখানে এসটিপিটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন কোড বা অপকোড বা অপারেন্ট, এটাকে নেমোনিকও বলা হয়। এটা দিলে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা স্টপ হয়ে যায়। এখন আমি তোমাদের দেখাবো যে অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত আমরা নির্দেশগুলো অ্যাপ্লাই করি সেগুলোকে আমরা চারটা অংশে ভাগ করেছিলাম। একটা ছিল কি, একটা ছিল হচ্ছে লেভেল, তাই না?
একটা ছিল কি লেভেল, আর 2 নাম্বারটা ছিল হচ্ছে অপকোড বা অপারেশন কোড, আর 3 নাম্বার ছিল হচ্ছে অপারেন্ড অপারেন্ড তাই না, আর একটা ছিল হচ্ছে কমেন্টস, তার নাম্বার ছিল কি কমেন্টস। তো এই 4টা অংশ ছিল আমাদের অ্যাসেম্বলি ভাষায় লিখিত যে ইনস্ট্রাকশন গুলো আমরা লিখি, সেগুলোকে 4টা অংশে আমরা ভাগ করেছিলাম, লেভেল, অপকোড, অপারেন্ড এবং কমেন্টস। এখন আমরা দেখে আসি যে লেভেল, অপকোড, অপারেন্টস এবং কমেন্টস গুলা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, আমরা এখন দেখে আসি অ্যাসেম্বলি ভাষায় দুইটা সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। তো দুটো সংখ্যার যোগফল আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি। এখানে এ আর বি দুটো ভ্যারিয়েবল, দুটো যে কোনো একটা ভ্যালু নিয়ে সে কাজ করতে পারবে। তো ধরে নাও এর মান 7 এবং বি এর মান ধরে নাও 3। তাহলে এ আর বি কে আমরা প্লাস করে ফেলবো, এ আর বি কে প্লাস করে ফেলবো। তার জন্য যেটা করতে হবে, আমাকে দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হলে আমাকে যেটা অ্যাসেম্বলিতে কোড লিখতে হবে, কোডের জন্য আমাদের প্রথম মেমরি খালি করতে হবে, অর্থাৎ আমরা যে মেমরিটাকে কেন্দ্র করে কাজ করব সেই মেমরি খালি করতে হবে। আমরা বলেছিলাম অ্যাসেম্বলি ভাষায় যে মেমরি কেন্দ্র করে কাজগুলো করা হয় সেই মেমরিকে বলা হয় অ্যাকুমুলেটর, AUCUMULATOR। তাহলে আমি যেটা করবো, আমি প্রথমেই অ্যাকুমুলেটর সম্পূর্ণ খালি করে নিব। তাহলে আমরা লিখবো CLR, অর্থাৎ আমরা সম্পূর্ণ অ্যাকুমুলেটরকে খালি করে নিলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর লাইন, অর্থাৎ আমাদের প্রথম লাইনে আমরা যে ইনস্ট্রাকশন কোড লিখবো সেটা হচ্ছে CLR। তো CLR লিখলে বুঝতে পারবে সম্পূর্ণ মেমরি আমি খালি করে নিচ্ছি, আমার সেই মেমরির নাম হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে অ্যাকুমুলেটরটা হচ্ছে মেমরি, যে মেমরির মধ্যেই আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং অনেক ধরনের লজিক্যাল কাজ সম্পাদন করা হবে। এখন আমি এ আর বি কে প্লাস করব, তার জন্য আমার করতে হবে আমাদের সেকেন্ড নাম্বার লেভেল বা সেকেন্ড নাম্বার লাইনে আমাকে ইনপুট লিখতে হবে INP তে আবার কোলন সাইন দিয়ে লিখতে হবে এ, অর্থাৎ আমি এ ইনপুটে একটা মান দিব। তাহলে এখানে এ একটা মেমরি অ্যাড্রেস, আবার এ একটা ভ্যালু। মনে রাখবা সাধারণত অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত কোডগুলো লেখা হয়, এই কোডগুলোর পরে কোলন সাইন দিয়ে আমরা যেটা লিখি সেটাকে বলা হয় মেমরি অ্যাড্রেস, এবং এই মেমরি অ্যাড্রেসে আমাকে একটা ভ্যালু ইনপুট দিতে হয়। তাহলে এখানে আমি এ একটা অ্যাড্রেসে আমি ইনপুট দিব, সেই ইনপুটের মান হচ্ছে 7। এজন্য আমাকে বলতে হবে INPA। আমি এ থেকে জেড পর্যন্ত যে কোনো মেমরি অ্যাড্রেস আমি ডিফাইন করতে পারি, অথবা আমি যে কোনো ভাবে আমি মেমরিটাকে ধরে নিতে পারি। ধরে নিচ্ছে আমি একটা মেমরির নাম দিতে পারি 1A অথবা 1B অথবা 1C, এটা নিয়ে আমি কিন্তু কাজ করতে পারি। আমার যতগুলো মেমরি আমি ঠিক সেভাবে মেমরিটাকে অ্যাড্রেসিং করতে পারি। তুমি যদি এখানে INPA না লিখে তুমি যদি মনে করো যে স্যার আমি এখানে INP1A নিয়ে আমি একটা মেমরি অ্যাড্রেস তৈরি করব, এটাও হতে পারে। মেমরি অ্যাড্রেস তুমি এভাবে নাম্বারিং করেও তৈরি করে নিতে পারো। তা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, আমার একটা মেমরি অ্যাড্রেসের নাম্বার করছি বা মেমরি অ্যাড্রেসিং করছি এ লিখে INPA। আর থার্ড নাম্বার লাইনে হচ্ছে আমাদের লিখতে হবে INPB, অর্থাৎ আমি ইনপুট এখন দিব হচ্ছে কার মান, আমি ইনপুট দিব হচ্ছে বি এর মান, অর্থাৎ বি অ্যাড্রেসে আমি একটা ভ্যালু ইনপুট দিব, সেটা হতে পারে 3 অথবা যে কোনো একটা ভ্যালু আমি ইনপুট দিব। এখন দেখো এই দুটোকে আমি প্লাস করে ফেলবো। তো প্লাস করে ফেললে আমার 4 নাম্বার লাইন যেটা আছে, এই 4 নাম্বার লেভেলে আমাকে লিখতে হবে LDA মানে হচ্ছে লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর, অর্থাৎ আমি যেহেতু সম্পূর্ণ অ্যাকুমুলেটর নিয়ে কাজ করব সেজন্য আমাকে লিখতে হবে LDA। এখান থেকে যে কোনো একটা ভ্যালু আমি অ্যাকুমুলেটরে নিয়ে আসবো। ধরে নিচ্ছি আমার এই অ্যাড্রেসে যে মানটা আছে সেই মানটা আমি নিয়ে আসলাম। এখন কোথায়? আমি নিয়ে আসলাম হচ্ছে অ্যাকুমুলেটরে। নিয়ে আসার পরে 5 নাম্বার লাইনে আমি লিখে দিচ্ছি অ্যাড বি। তো প্রশ্ন হচ্ছে অ্যাড বি লেখার সাথে সাথে আমার অ্যাকুমুলেটরের যে মানটা ছিল সেই মানের সাথে অটোমেটিক আমার বি মানটা প্লাস হয়ে যাবে। তো আমার এখানে আমি প্রথমেই অ্যাকুমুলেটরে আমি লোড দিয়েছি হচ্ছে এ ভ্যালু, এর জন্য লিখেছি অ্যাড এ, LDA মানে হচ্ছে লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। এটা লেখার সাথে সাথে আমার ভ্যালুতে মানে আমার এই ভ্যালুটা কোথায় লোড হচ্ছে, আমার এই ভ্যালুটা লোড হচ্ছে অ্যাকুমুলেটরের ভিতরে। আমি বলেছিলাম অ্যাকুমুলেটর একটা মেমরি অ্যাড্রেস বা মেমরি, যেখানে আমাদের সমস্ত গাণিতিক কাজগুলো করা হবে। তো এখানে অ্যাড হচ্ছে একটা গাণিতিক কাজ, অ্যাডিশন। তাহলে আমি যখন অ্যাড বি লিখবো তখন বি এর সাথে বি এর যে মানটা আছে সেই মানটা আমাদের লোড হবে কোথায়, মানে যোগ হবে কোথায়, ঠিক এর সাথে আমাদের যোগ হয়ে যাবে। আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করবো, আমাদের 6 নম্বর লাইনে আমরা কাজ কি করব, আমাদের মানটা হচ্ছে স্ট্যাক করতে হবে। তো আমি STA লিখে দিচ্ছি, STA মানে স্ট্যাক করা। কোথায়? আমি সি একটা অ্যাড্রেসে লোড করব। তো আমি ধরে নিচ্ছি সি একটা মেমরি অ্যাড্রেস, তো আমি সি অবস্থানে এটা লোড করলাম। অর্থাৎ আমার অ্যাকুমুলেটরের যে মানটা ছিল, আমরা কিন্তু প্লাস করেছি এ আর বি কে, তাই না? তো এ আর বি মনে করো এর মান তুমি ধরেছো 7 আর বি এর মান ধরেছো 3। এখন এই দুইটা যোগফল কিন্তু অলরেডি 10। এই ফলাফলটা আছে কোথায়? এই ফলাফলটা কিন্তু অলরেডি লোড হয়ে আছে অ্যাকুমুলেটরের মধ্যে, কারণ অ্যাকুমুলেটরটা একটা মেমরি যার ভিতরে সমস্ত গাণিতিক কাজগুলো করা হয়। এবং এটা হলো অ্যাসেম্বলি ভাষায় আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো লিখি তার ভিতরে LDA বা লোড ডেটা
ইনটু অ্যাকুমুলেটর। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। সমস্ত গাণিতিক কাজ করা হবে তোমার অ্যাকুমুলেটরের মধ্যে। পরীক্ষাতে কিন্তু আসতে পারে অ্যাকুমুলেটর কি, তখন লিখতে হবে অ্যাকুমুলেটর একটা মেমোরি যার মধ্যে সমস্ত গাণিতিক কাজ করা হয় এবং এটা সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই রেজিস্টারটা ব্যবহার করা হয়। আর আমরা যেটা এখন দেখলাম যে এসটিএসসি মানে হচ্ছে আমাদের, তাহলে কি করতে হবে, আমাদের যে ফলাফলটা 10 যেটা আছে এটা আমাদের ছিল অ্যাকুমুলেটরে, সেই মানটা আমরা এখন সিতে লোড করে ফেললাম। আমাদের কাজ শেষ। এখন আমাদের 7 নম্বর লাইনে লিখতে হবে এসটিপি। অনেকেই আবার এইচএলটি লিখেও কাজ করতে পারে। এসটিপি লিখতে পারো, অথবা তুমি এখানে এইচএলটি মানে হল্ট লিখলেও কিন্তু প্রোগ্রামটা শেষ বোঝাবে। যে কোনো একটা ইনস্ট্রাকশন কোড বা অপ কোড লিখতে পারো। তাহলে আমি এখন যদি 4টা অংশ ভাগ করে ফেলি, এখানে আমাদের এই যে 1 2 3 4 5 6 7 এগুলোকে বলা হচ্ছে আমাদের লেভেল, আর এগুলো হচ্ছে আমাদের অপ কোড বা অপারেশন কোড। আর এই যে এ বি সি ডি ই এফ এটা যে মেমোরি অ্যাড্রেস আছে এটাকে বলা হবে আমাদের অপারেন্ড। এগুলোকে বলা হচ্ছে আমাদের অপারেন্ড, ও পি আর এন ডি, অপারেন্ড। আর এর পাশে তখন তুমি কোনো কমেন্টস লাইন লিখে দিবা ডাবল স্ল্যাশ দিয়ে, তখন সেটা হবে আমাদের কি, তখন সেটা হবে আমাদের কমেন্টস লাইন। তো কমেন্টস লাইনটা অনেকভাবে লেখা যায়। কমেন্টস লাইনটা তুমি হচ্ছে স্ল্যাশ দিয়ে পরবর্তীতে দেখা দিতে পারো। আমি একটা কমেন্টস লাইন দেখা দিচ্ছি। আচ্ছা দেখো এখানে কমেন্টস কোনটা, কমেন্টস হচ্ছে দেখো এই যে কোলন সাইনের পরে ঠিক এই যে ডান সাইডে যেটা লেখা আছে এগুলো হচ্ছে এই প্রোগ্রামের কমেন্টস। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামের জন্য এটা হলো আমাদের অপারেন্টস। এটা হলো কি বলেছিলাম অপারেন্টস, এটা হচ্ছে অপ কোড বা অপারেশন কোড। এটা হচ্ছে আমাদের অপ কোড বা অপারেশন কোড। তাহলে অপ কোড বা অপারেশন কোড বা নেমোনিক, তারপরে হচ্ছে অপারেন্ট, তারপরে হচ্ছে আমাদের কমেন্টস। তো কমেন্টস হচ্ছে আমাদের সাধারণত সেমিকোলন দিয়ে কমেন্টসগুলো লিখে দিতে হয়। যেমন এখানে দেখো সাব এক্স কমা 32, তাহলে এইটা দিয়ে তুমি কি বুঝলা, এটা দিয়ে আমরা যেটা বুঝলাম যেটা হচ্ছে যে বিয়োগ করো, সাবট্রাক্ট করো, কাকে 32 কে বিয়োগ করো, 32 কে বিয়োগ করো তোমার এক্স থেকে, তাহলে সাবট্রাক্ট 32 ফ্রম এক্স। এটা হচ্ছে আমাদের কমেন্ট লাইন। তাহলে অ্যাসেম্বলি ভাষায় মূলত নির্দেশ আমরা 4টা অংশ ভাগ করি, লেভেল, অপ কোড, অপারেন্টস এবং কমেন্টস। তাহলে আমি এটাকে বলছি লেভেল, এটাকে বলছি আমাদের অপ কোড বা অপারেশন কোড, এটাকে হচ্ছে আমাদের যেটা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করছে মেমোরি অ্যাড্রেসকে বলছি আমরা কি, মেমোরি অ্যাড্রেসকে আমরা বলছি অপারেন্ট। আর এর পাশে হচ্ছে যেটা আছে এই সেমিকোলন দিয়ে এটাকে বলা হচ্ছে কমেন্ট। সাধারণত কমেন্টস গুলা তুমি লিখতেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নাই। কমেন্টস গুলা লিখে দিলেও কোনো অসুবিধা নাই, না লিখলেও কোনো অসুবিধা নাই। তো কমেন্টস গুলো সাধারণত প্রোগ্রামের ভিতরে লিখে দেওয়া ভালো, কারণটা কি পরবর্তীতে আমার প্রোগ্রাম নিয়ে যে কাজ করবে সেজন্য বুঝতে পারে যে আমি এখানে কোন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে কি বুঝিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এটাই ছিল অ্যাসেম্বলি সম্পর্কে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি লেখা একটা ইনস্ট্রাকশন কোড। আমরা ইনশাআল্লাহ আগামী লেকচারে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।